ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভাতুন। গত 7 এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। এর ধারাবাহিকতায় গতকাল 9 এপ্রিল মতামত জমা দিয়ে গণ অধিকার পরিষদ জানিয়েছে তারা সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর 85% সঙ্গে একমত। বাকি 15% ক্ষেত্রে তারা আংশিক একমত বা একমত হতে পারেনি। জানা গেছে এই পর্যন্ত 32টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে ঐক্যমত্য কমিশন। এর মধ্যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, গণভোট, নির্বাচনকালীন সরকার, রাষ্ট্রের নাম পরিবর্তন সহ আরও বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। এ নিয়ে অনেকটা চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। তারা বলছেন, বড় দলগুলো যেভাবে একে অপরের বিপরীত অবস্থানে নিচ্ছে তাতে সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোয় ঐকমত্যে পৌঁছানো বেশ কঠিন। যদি তাই হয় তবে এই কঠিন কাজকে সহজ করার আছে কি অন্য কোনো উপায়? রাষ্ট্রের মূল বিষয়গুলোতে ভিন্ন মত কিংবা পাল্টাপাল্টি অবস্থান কোন দিকে নিয়ে যাচ্ছে দেশ ও দেশের রাজনীতিকে? এছাড়া ঐক্যমত্য কমিশনের এই সংলাপ ঐক্যের পরিবর্তে দলগুলোর মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে না তো? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, সংস্কার ইস্যু নিয়ে আসলে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি। 8 মাস পূরণ হয়েছে, পুরো 8টি মাস জুড়ে আসলে যে শব্দটি সবচাইতে বেশি বার ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে সংস্কার। আবার এই সংস্কার ইস্যুতেই যখন আমরা জাতীয় ঐক্যমত্য আশা করছি, একই সময় আমরা দেখছি দ্বিমত বাড়ছে, ভিন্ন মত বাড়ছে। বেশ কিছু খুবই স্পর্শকাতর বিষয়, যেটি আমরা শুরুতেই বলেছিলাম, সেরকম বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই সুস্পষ্ট ভিন্নমত আছে। এমনকি রাষ্ট্রের নাম পরিবর্তনের মতো জায়গাও তৈরি হয়েছে। কি মনে হচ্ছে তাহলে আসলে এই সংস্কার ইস্যুতে যে আপত্তিগুলো আমরা দেখছি বড় রাজনৈতিক দলগুলোর, সেই আপত্তি আমাদের ঐক্যের থেকে দ্বিধায় বেশি ফেলছে? ধন্যবাদ আপনাকে, আমি সালাম ভাইকে তো ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি আলোচনাটাকে যদি এইভাবে করি, অনেক কথা, কিন্তু সময় তো আমাদের হয় না এই অল্প সময়ে। প্রথম বক্তব্যটা হচ্ছে কি, এই আলোচনাটা এবার না, এটা পুরনো আলোচনা, এবং সব দলই কিন্তু দেখবেন যে যার যার মতো সংস্কারের কাজ করে। রাষ্ট্রটাও তার সংস্কারের মধ্য দিয়ে আগায় প্রতি মুহূর্তে, চাই বা না চাই, এটা বাস্তবতা। কিন্তু এইবার আলোচনাটা একটু বিশেষভাবে আসলো, আমরা দেখলাম যে ব্যবস্থা চলছে তাতে অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, দীর্ঘদিন ধরে ধ্বংস করে ফেলা হয়েছে, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়েছে। সুতরাং কতগুলো সংস্কারের কাজ জরুরি, যার জন্য আলোচনার সামনে আসে। এটা গেলো প্রথম একটা বোঝার জন্যে। দ্বিতীয়ত আসি, তো রাজনৈতিক দল তো অনেকগুলো, তা খুবই তো স্বাভাবিক। এক একটা রাজনৈতিক দল কি কি সংস্কার করে তার মত, সুতরাং দ্বিমত থাকবে, এটাই তো স্বাভাবিক। দ্বিমত না থাকলে তাহলে তো একটা দল হইতো, সেটাও কোনো আমি সমস্যা দেখি না। তৃতীয় বক্তব্য, তাহলে আমাদের তাহলে কি করতে হবে এইটার জন্যে। আচ্ছা, ওই তৃতীয় যেটা বলতে চাইছিলাম বলার আগে বলি, আমরা যে সংস্কার নামে বা যেটা করতে চাই, তাহলে এটা করার অধিকার বা দায়িত্ব কার? যদি বলেন কতগুলো আছে, ধরেন আমাদের নির্বাচন কমিশন, তারা তাদের কতগুলো আইন নিজেরাই এখনই করতে পারে, কতগুলো আছে আমরা প্রজ্ঞাপন দিয়ে করতে পারি। কিন্তু মূল কথা এবং শেষ কথা হচ্ছে, যেহেতু আমরা পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্রের ধারায় চলতে চাই, যেটা ডিস্টার্ব হয়েছিল অতীত দিনে, তাহলে আমাদের এই বিষয়গুলোর দায়িত্ব প্রধানত পালন করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাহলে এইটা যদি হয়, এবার আসি সংস্কার নিয়ে, তাহলে কি আমরা কি আলাপ করবো না বা করবো না? অবশ্যই আলাপ করব, এবং যতটুকু এখন সম্ভব ততটুকু করব। এবার ততটুকু করব কিসের ভিত্তিতে? যেটা আমরা এই যে 8 মাস আগে প্রধান উপদেষ্টার সহ আলোচনা করে আসছি, এবং উনি একমত হয়ে যেটা বলছেন, যে রাজনৈতিক দলগুলো যতটুকু বিষয় ঐক্যমত্য হবে ততটুকু আমরা এখন সংস্কারের কাজ করব, আর বাকিগুলো যেগুলো আলোচনা হবে সেগুলো আমরা নির্বাচিত পার্লামেন্ট অন্যদের জন্য রেখে দেব। এটাই তো কারেক্ট পদ্ধতি। কিন্তু যদি আপনি এই পদ্ধতি অনুসরণ না করে, সংস্কারের নামে যে সংলাপ হওয়ার কথা ছিল সেটি আপনার না করে অন্য একটা ধারার কাজ করেন, তাহলে বরঞ্চ আমি দেখি সংকট বাড়ছে এবং বাড়বে। এখন প্রশ্ন আপনি নিশ্চয়ই করতে চান, কি এইটা? আমি একটা যদি সহজে বলি, দেখেন, এটা একটা আমার বিবেচনায় মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। 2টা ভুল মেসেজের কথা বলি। প্রথম ভুল মেসেজ যাচ্ছে, একটা সংস্কার একটা কমিটি করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা প্রস্তাব করেছে। তাহলে এই প্রস্তাব কিন্তু আমাকে যদি বলেন এটা তো রাজনৈতিক দলগুলোর প্রস্তাব না,
এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব না, আমি যদি বুঝে থাকি, আমি ভুল করলে ওনারা আমাদেরকে বুঝাক, কারণ তারা তো ঐক্যমত্য হয়ে বলে নাই যে ধরেন যে কোনো একটা সংস্কার কমিটি তারা যেটা প্লেস করেছে যে আমরা উপদেষ্টা পরিষদ মনে করি এটা আমাদের প্রস্তাব, তারা কিন্তু বলে নাই ওই কয়জনের প্রস্তাব, কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। তাহলে উচিত ছিল কি সেটা বলার আগে আরেকটা ভুল মেসেজের কথা বলি। ধরুন যে 6টি কমিশনের কাছে প্রধান কথা বলা হয়েছে, তারা যে ডাউস ডাউস বই লিখে আমাদের কাছে পাঠিয়েছে বা অনলাইনে আছে সবাই দেখতে পারে, সেখানে আমার বিবেচনায় 500-র উপরেই যদি বলেন বিভিন্ন ধরনের প্রস্তাব আছে, কিন্তু ওনারা হাইলাইটেড কয়টা প্রস্তাব করছেন দেখবেন মাত্র 166টা প্রস্তাব। তাহলে যেগুলো নিয়ে আলোচনার টেবিলে এখন যেটা করছে তাতে হচ্ছে কি, ধরেন আমাদেরকে যখন ডাকবে, বিএনপি যখন ডাকবে, তখন কিন্তু ওই প্রশ্নগুলোকে নিয়েই প্রধান চলে আসবে। এখন বাকি প্রশ্ন কিন্তু আলোচনার বাইরে থেকে যাবে। তাহলে তো আমার প্রধান প্রশ্ন, তাহলে বাকিগুলোকে আলোচনা করে কি আপনারা এটাগুলোকে নিশ্চিত করে দিচ্ছেন বা আলোচনার এজেন্ডার মধ্যে রাখছেন? তার মানে কি আসলে এই সংস্কার ইস্যুতে এই যে আমরা আপত্তির কথাগুলো বলছি, সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারেরও এক ধরনের দূরত্ব আমি তৈরি হচ্ছে আরেকটা পয়েন্ট খালি টেবিলে? শেষ করি, শুধু তাই না, তাহলে আমি বললাম যে দ্বিতীয় তাহলে মানুষের কাছে ভুল মেসেজ দেওয়া হলো যে 166টা কেন, তাহলে পুরোটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? কিন্তু শুরুতে যে কথাটা ছিল সেই কাজটা করলে আজকে এই 8 মাসে অনেক দূর যাওয়া যেত। সেটা কি? সেটা হচ্ছে কথা ছিল যে এই কাজগুলো করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে। তা যদি তারা সংলাপ করতো, যাদেরকে দায়িত্ব দিয়েছে ওই টিম, তারা যদি সংলাপ এক একটা দলের সাথে সময় নিয়ে, এই 8 মাস লাগার কথা ছিল না, তারা যদি করে এই সামগ্রিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে উত্থাপন করার সময় বলতো যে আমরা আলাপ করে দেখেছি যে কথার কথা যে আমরা ধরে নেন ওই 600টা প্রস্তাব, তার মধ্যে হয়তো বলতো যে 60টা প্রস্তাবে সব দলগুলো একমত, বলতো যে 70টা প্রস্তাবে এত % একমত, অমুক প্রস্তাবে একমত, অমুক না। তাহলে এইবার আমরা কি করতে পারতাম? যে 60টা প্রস্তাবে একমত, ওটি নিয়ে আলোচনার দরকার ছিল না। 70টা প্রস্তাবে যদি 80% 90% হয়, আলোচনা করে পৌঁছাতে পারলে রাজি হতাম, নাহলে হতাম না, আর অন্যগুলো আলোচনা করতাম না। কিন্তু ওনারা যেটা না করে যে পদ্ধতি করছে, আমি অন্ততপক্ষে যদি বুঝে থাকি এইটা কোনো কারেক্ট পদ্ধতি হচ্ছে বলে আমার মনে হয় না। এই যে আসলে আপত্তি যে বিষয়গুলোতে, যে ইস্যুগুলো নিয়ে আব্দুল সালাম আপনার কাছে আমি এই জায়গাটিতে একটু আসতে চাই, সেই ইস্যুগুলো বেশ স্পর্শকাতর এবং সংবিধান রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতেও আমরা দেখেছি আপত্তির জায়গা রয়েছে। বিশেষ করে যদি আমি সংবিধান ইস্যুটি তুলে ধরি, এনসিপির বক্তব্য তারা আসলে পুরো সংবিধানকে পাল্টে ফেলতে চায়, যে ক্ষেত্রে আসলে কোনোভাবেই বিএনপি একমত নয়। এই ধরনের স্পর্শকাতর ইস্যুগুলোতে, রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলোতে আসলে একমত হওয়ার প্রয়োজন, বা এই যে আপত্তি আমরা দেখছি সেখানে একমত হবে কি করে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। এখন জনগণের মধ্যে প্রশ্ন আসতেছে আসলে এরা চায় কি? কারণ গত 7-8 মাস একটা দেশের জন্য অনেক সময়, এবং এই উপদেষ্টারাই বলছে, এমনকি আইন বিষয়ক যিনি উপদেষ্টা তিনিই বলছে যে ইচ্ছা করলে একেবারে ম্যাক্সিমাম সংস্কার 1 মাসের মধ্যে করে ফেলা যায়। কিন্তু উদ্বেগটা কোথায়? এখন পর্যন্ত সত্যিকার অর্থে যে একটা সমাধানের জন্য যে বসা, সবাইকে নিয়ে একসাথে বসে আলোচনা করে, ঠিক আছে আমরা এটা মনে করি, আপনারা কি আসেন ক্রস আলোচনা করি। আলোচনা এটা তো ভিনদেশীর সাথে আলোচনা না, আমাদের দেশের নিয়ে আলোচনা। আর সংবিধান, আপনি মনে করেন যে সংবিধান নতুন লিখবেন, আরে ভাই নতুন লেখেন আর পুরনো লেখেন, এখানে এই সংবিধানে যা আছে সব কি বাদ চলে যাবে? আবার এমন নতুন সব বাদ দিয়ে একেবারে পুরোটাই নতুন আনবেন। আপনি যদি নতুনও লেখেন, এখানে তো অনেকগুলো আছে যেগুলো এটা গতানুগতিক, যেগুলো থাকেই, গদ বাঁধা থাকবেই। তো এটা নিয়ে, এটা তো কোনো সমস্যা না। সমস্যাটা হলো যে বারবার আমরা যেটা বলে আসছি যে এই সরকারটা আসলে এই সরকার চাই কি, যে একটা আমরা যেটা বলছি যে পরবর্তী সরকার যে আসবে সে যাতে আর স্বৈরাচার না হতে পারে, এটাই তো মূল কথাটা। অর্থাৎ আর নতুন আরেকটা ফ্যাসিবাদে আমরা জন্ম দিতে চাই না, এইরকম একটা সংবিধান বা এইরকম একটা সংস্কার আমরা করে যেতে চাই। এটাতে তো কারো কোনো আপত্তি নাই। এবং সেইখানে বিএনপি যে 31 দফা দিছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেগুলো আলোচনা করছে, এখানে তো কারো কোনো দ্বিমত নাই। আর এখানে কোন দলটা দ্বিমত পোষণ করছে বা যারা দ্বিমত পোষণ করছে, আপনারা বসেন না সবাইকে নিয়ে। এই যেখানে আমরা 3 জন বসছি বা 4 জন বসার কথা, আমরা আলোচনা করতেছি, আমার ওপিনিয়ন আমি দিতেছি, উনি দিতেছে, নূর আসলে নূর দিবে, আপনি
মাঝখান দিয়ে সেটাকে কোঅর্ডিনেট করতেছেন, তাই না? বলতেছি তো এইরকম কি কোনো আলোচনা এই পর্যন্ত সরকার করছে? অর্থাৎ যেই জায়গাগুলোতে আপত্তি রয়েছে সেই আপত্তির জায়গাগুলো নিয়ে এখনো কেন আলোচনা তো হয় নাই। আপনি যদি সমাধানই চান তাহলে তো আপনি আলোচনার টেবিলে দিবেন এবং আসেন আলোচনা করে। এটা তো এক পক্ষের ব্যাপার না, বহু পক্ষ। এখানে তো নির্বাচনের পার্টি অনেক, ক্ষমতায় কে যাবে জনগণ ডিসাইড করবে এটা। আর একটা কথা হলো যে আমি যে একটা বিষয় আমি বুঝি না, যে এটা নির্বাচন যদি হয় ভোট কে দিবে? জনগণ দিবে। তো জনগণ কি জনগণের স্বার্থ ভালোটা বুঝে না? খালি আপনি আমি বুঝি? এই 10, 15, 20 জন, 25 জন বা 50 জন আছে তারাই খালি রাষ্ট্রের ভালোটা বুঝে, আর রাষ্ট্রের মালিক যারা তারা এটা বুঝে না। এই বোকাটা মনে করে কেন জনগণকে? যে ওই সময় হাসিনা নির্বাচন দেয় নাই, আমি নির্বাচন করে দেবো তারেক আবার ক্ষমতা আসার জন্য। আবার এখন আর এটা কি নির্বাচন করে দেবো? বিএনপি ক্ষমতা আসার জন্য। অর্থাৎ বিএনপি আইলে জনগণ যদি বিএনপিরে চায়, তুমি আটকানোর কে? এটা তো জনগণ ডিসাইড করবে। জনগণ বুঝে না। আরে বাবা, তাহলে জনগণ এখন কি কলেজে পাঠাইতে হবে, ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে? এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। সে আমরা তো দেখে আসতেছি, সেই মানে 52 থেকে শুরু করে 52 দেখছি আমরা, পরবর্তী পর্যায়ে 70, 71 যুদ্ধ করছি, এখন কত কিছু শুনতেছে। ঠিক আছে, লেটাস গো টু পিপল, আমরা পিপলের কাছে যাই না। নির্বাচনের মধ্য দিয়ে আসলে আপনারা এই সমাধানটি চাইছেন, কিন্তু সেই নির্বাচন নিয়েও তো আপত্তি অনাপত্তি আছে। সংসদ নির্বাচন আগে হবে নাকি জনগণ ম্যান্ডেট দিতে পারবে না, আগে হবে, সেটি নিয়েও তো তুমুল বিতর্ক আছে। এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা আসলে স্থানীয় নির্বাচন আগে চাইছে এবং সেটি নিয়েও আসলে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত পাইনি। তার মানে আসলে নানান ইস্যুতে আমাদের মধ্যে এই যে আপত্তি কিংবা দূরত্ব সেটি বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গাগুলোতে আমি আলোচনায় বলতে পারি ভাই, এখানে ক্যামেরাটা ঠিক হইতেছে না, আপনি এই পাশে বসলে ভালো হয়। তাহলে এটা কি, এটা কোনো আলোচনার যুক্তি আছে? এই জায়গাগুলোতে বা এই আপত্তির যুক্তিকতায় আমরা আসব কিনা, যে না এই পাশে বসাটা ঠিক হইতেছে না, আপনি বাঁ পাশে বসেন। আসলে এই আপত্তিগুলো আসলে কতখানি যৌক্তিক সেটিও তো আসলে একটি প্রশ্ন থেকে যায়। সময় ক্ষেপণ। আমরা একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমাদের সাথে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ইস্যুতে আমরা আপত্তি দেখতে পাচ্ছি, কিন্তু সেই আপত্তিগুলো নিয়ে আসলে আলোচনার টেবিলে কেন বসা হচ্ছে না সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলাম আমরা। নির্বাচন কেন্দ্রিক আসলে সব রাজনৈতিক দলগুলো এখন চিন্তা করছে, ঠিক একই সময় আবার সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন কোনটি আগে হবে সেটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি মত পার্থক্য বাড়ছে। এখানে যে আপত্তিটি রয়েছে সেটি বেশ সুস্পষ্ট। এই আপত্তির আসলে শেষ কোথায়? আপত্তি তো থাকবে। আমরা এখানে তিন বয়সের 3 জন মানুষ আছি, 3টা দলের, আমাদের ভিন্ন মত আছে না, রাজনৈতিক এজেন্ডা আছে, আদর্শ আছে, আপত্তি থাকবে, এটা স্বাভাবিক। তবে এই আপত্তি থাকা সত্ত্বেও দেশ, জাতি, সমাজের বৃহত্তর স্বার্থে আমরা একটা ন্যূনতম বোঝাপড়ার ভিত্তিতে এক জায়গায় যাব, একটা মতের দিকে হাঁটবো। এইটা হচ্ছে নিয়ম, চিরাচরিত প্রথা। বাংলাদেশে 1990 সালে এরশাদ সাহেবের পতনের পরে বাংলাদেশে কি প্রক্রিয়া একটা নির্বাচন হবে, এটা কিন্তু সংবিধানও ছিল না, কোথাও লিপিবদ্ধও ছিল না। শেষ পর্যন্ত ওইখানে যারাই আন্দোলন করেছিল সেই সময় 3 জোটেরই আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার একটা সিস্টেম ইনসার্ট করা হয়েছে। এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে কি প্রক্রিয়া সরকার গঠন হবে সে সময় আলাপ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সকলের সমর্থনে একটা অন্তর্বর্তী সময়ের জন্য একটা সরকার গঠন হয়েছে। এইখানে যেহেতু রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে একটা দল বা একটা বলয়, একটা আদর্শ মতের লোকেরা নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় যায়, যেই কারণে আমরা চেয়েছি যে এই সময়ে আমরা সকলে মিলে ওই ন্যূনতম ঐক্য এবং আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্রের যেখানে যতটুকু সংস্কার করা যায়, এই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং জনগণেরও যেটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে, সেটা একটা বাস্তবায়ন। কিন্তু যে ন্যূনতম ঐক্যের কথা আপনি বলছেন, সেই ঐক্য বাদ দিয়ে যদি আমি আপত্তিগুলোর জায়গাটিতে আসি, সেই আপত্তিগুলো কিন্তু বেশ জটিল ইস্যুগুলো নিয়ে হয়েছে এবং যেগুলো আসলে রাষ্ট্র চালনা করার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই আপত্তি জায়গাগুলো নিয়ে কি কখনো ঐক্যমত্য জায়গায় পৌঁছানোর চেষ্টা আমরা করছি? আমার কাছে তো কখনোই অসম্ভব কোনো কিছুই মনে হয় না, এবং বিশেষ করে আপত্তি রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা দিয়েছে, যার যার দলের একটা দৃষ্টিভঙ্গি, যার যার বোঝাপড়া আলোকে তারা দিয়েছে। এখন সংস্কার কমিশন এবং সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে আপত্তিগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় সেইখানে কাজ করাটা। সেই জন্য আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা যে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। এবং যেহেতু নির্বাচন এই মুহূর্তে সকল দলের রাজনৈতিক সচেতন মহলের
একটা গুরুত্বপূর্ণ কনসার্ন। ইতিমধ্যেই সরকারের উপদেষ্টা কিংবা ছাত্র প্রতিনিধি যারা সরকারে ছিল তারা একটা দল গঠন করেছে, এখনো 2 জন আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে একটা উদ্বেগ, সন্দেহ, সংশয় তৈরি হয়েছে। কাজেই সংস্কার কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটা স্পষ্ট করা প্রয়োজন। যে কারণে আমরা বলেছি যে সরকার যে সম্ভাব্য টাইম লাইন দিয়েছে, এই বছরের ডিসেম্বর অথবা আরও 6 মাসের মধ্যে নির্বাচন হবে, এই সময়টা যেন এই সংস্কার বাস্তবায়ন হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। সেক্ষেত্রে চাইলে এইটাকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যায়, সকল দলের প্রতিনিধিত্ব নিয়ে এবং অধ্যাদেশের মাধ্যমে, যেহেতু এখন পার্লামেন্ট নাই, ঐক্যমত এবং অধ্যাদেশের ভিত্তিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন যেন এইটা যেটা বলছে যে জুলাই চার্টার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, সব দল কে কোন জায়গায় একমত হচ্ছে, দ্বিমত হচ্ছে, সেটাও লিখিত থাকবে এবং ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জুলাই চার্টার করব যে আমরা এই গণঅভ্যুত্থানের পরে এই রিফর্মগুলো করেছি। তাহলে সেটা শুধুমাত্র এই নির্দিষ্ট বলয়ের সরকার সেটা বাস্তবায়ন করতে পারবে না। এবং যেহেতু সরকারের বিশেষ করে একটা আমি মনে করি যে ছাত্রদের দল গঠনের পরে এবং কিছু ঘটনায় একটা প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে সরকার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে যেহেতু ছাত্র দল গঠন করেছে, তারা রাজনৈতিকভাবে তৈরি হোক, আরও ম্যাচিউরড হোক, তারা দল করুক। তারা একদিকে দল আরেকদিকে সরকার, এটা তো কেউ ভালো চোখে দেখবে। তাদের রাজনৈতিক দল নিয়েও অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আব্দুল সালাম, এই যে সরকার সম্ভাব্য সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে, আবার একই সময় আমরা দেখেছি জামায়াত ইসলাম বলেছে যে তারা সরকারকে আরো বেশি সময় দিতে চায় সংস্কারের জন্য। সেই সাথে আজকে আপনি নিশ্চয়ই জানেন সংস্কারের পর নির্বাচন দাবি করেছে ইসলামী আন্দোলন, এবং তারা বলেছে যে এই সময়ে যদি আসলে নির্বাচন দেওয়া হয়, সংস্কার ছাড়া যদি দেশে নির্বাচন হয়, সেটি হবে ডাকাতির নির্বাচন। আবার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন জনগণ এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চায়। ডাকাতি কারা করবে? তাহলে সরকার, পুলিশ, আর্মি, এদের দরকারটা কি? তাই না কথাটা? এটা তো ডাকাতি তো করে, তার মানে কি আপনার আমি প্রথমে যে কথাটা বললাম যে জনগণকে আপনি বিশ্বাস করতেছেন না, অর্থাৎ জনগণ ভোট দিবে, সেই জনগণের উপর আপনার আস্থা নাই। এই না আপনার এগুলো করে আমার কথা হলো যে আমি তার নতুন এখানে বাংলাদেশের জনগণ বের করে দিয়ে আমেরিকা থেকে জনগণ আইনা ভোট তো দেওয়াবো না, এরাই তো ভোটার। আবার বাংলাদেশের মানুষকে এত মানে বোকা মনে করার কোনো কারণ নাই। যেটা বলছি যে দেখেন, এই যে আমরা মুক্তিযুদ্ধ করছি, যুদ্ধকালীন সময় দেখছি যে ওই সময় কি একটা ধোঁয়া তুলতো, পাকিস্তানিরা বলতো ইসলাম গেল, ইসলাম গেল, অর্থাৎ মুক্তিযুদ্ধ হয়ে গেলে বা বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে ইসলাম থাকবে না। আবার এই আওয়ামী লীগের আমলে আমরা দেখলাম যে কি আওয়ামী লীগ না থাকলে ইসলাম আইসা পড়বে, ইসলাম আইলো, ইসলাম আইলো, অর্থাৎ এইগুলো এক একজনের এক একটা মানে ধোঁয়া তুলেন জনগণকে বিভ্রান্ত করা। আর কিন্তু এই দেশে আমরা বারবার দেখছি প্রত্যেকটা ক্রাইসিস টাইমে দেখা গেছে যে জনগণ কখনো ভুল করে না। এবারও 5ই আগস্টের যে আজকে ছাত্র জনতা যে নেমে আসছে রাস্তা, যেটা আমরা 18 বছর ধরে 17 বছর ধরে বলে আসছি যে সবাইকে নামতে হবে দেশের সাথে, সবাই নেমে আসছে, জনগণই তো নামছে। জনগণ কি ভুল করছে? জনগণ কখনো ভুল করে না। এখন আমাদের কিন্তু আপনারা যখন ডেকেছেন তখন কি আমরা এই গণজোয়ার দেখতে পেয়েছি, নাকি যখন ছাত্ররা ডাকলো তখন? না, ছাত্রদের ডাকা না, একা ছাত্রদের ডাকা না, আমরা তো ডাকতেই আছি, তারা তো এসে সম্পৃক্ত হলো পরে, তাই না? কাজে এখানে সবার ডাকা, এখানে ছাত্র একার কারো কোনো ব্যাপার না। এইটা বইলেই তো আজকে ধরেন শোনেন, মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধকে যখন আওয়ামী লীগে তো রাজনৈতিকভাবে যে কোনোভাবে হোক তার একটা অংশগ্রহণ ছিল, কিন্তু তারপরও সেই আওয়ামী লীগ যখন এককভাবে সেই মুক্তিযুদ্ধটাকে দলীয়করণ করে ফেলছে, তখন কিন্তু হোল জাতি থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই আমরা বলবো না যে এই যে একটা অভ্যুত্থান যেটা হয়েছে, অভ্যুত্থান যদি আমি কোনো একটা একক কয়েকজনের মধ্যে যদি এটা নিয়ে যেতে চাই, এটা ধারণ করতে পারবে না তারা, এত সহজ না, এটা বিশাল একটা ব্যাপার। সেরকম কোনো প্রচেষ্টা করা হচ্ছে বলে কি বিএনপি না? মনে করে? না, ওই যে আপনি যেটা বললেন যে বিএনপি ডাকছে আসে নাই, অমুকরা ডাকছে আসছে, নো, জনগণ আসছে। জনগণ, এই জনগণকে তৈরি করছি আমরা 15-17টা বছর। আমরা একা বিএনপি আমরা একা বলি না, যে আমরা সবাই, যেটা একটু আগে বলতেছিলাম যে আজকে তো নূর যখন সে বিপি ছিল, তার তো এখানে শরীরে কতগুলো দাগ আছে, আজকে জামাটা খুললে দেখা যাবে, এটা তো ভদ্রতার কারণে জামা খোলা যাবে না এখানে। কিন্তু আজকে অর্থাৎ এগুলো সবার মধ্যে দিয়ে তো এই প্রিপারেশনটা আসছে। পিপুলস তো এইগুলো দেখেই তো সে ঐক্যবদ্ধ হয়েছে, এবং এগুলো দেখেই তো ঘৃণা জমাইছে হাসিনার বিরুদ্ধে, তাই না? যখন আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলমকে গুম করে ফেলছে, পায় না, বিএনপির কোনো সমাবেশ করতে, এইগুলো নিয়েই তো পিপুলের মধ্যে এসে আক্রোশটা আসছে
তাই না? পাশাপাশি যখন জিনিসপত্রের দাম কমে না, টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে, তখন তো আস্তে আস্তে এগুলো পুঞ্জীভূত হয়েছে। এবং আমরা কি লাস্ট পর্যন্ত তো বলছি যে এই লড়াইটা শুধু খালেদা জিয়া বা তারেক রহমানের না, এই লড়াইটা আপনার আমার সবার। যদি এই গণতন্ত্র রক্ষা করার, আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতাও থাকবে না। কাজে এটার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। এটা সাংবাদিক বলি, পেশাজীবী, যে কোনো পেশাজীবী বলি, ছাত্র বলি, যুবক বলি, সবার। এটা তো এই আহ্বানটা তো আমাদের সবসময় ছিল। একা কোনো একটা দলের পক্ষে তো হোল পিপুলকে ঐক্যবদ্ধ করে এটাকে নিয়ে যাওয়া সম্ভব না। যে মুক্তিযুদ্ধের সময় যে আওয়ামী লীগ দাবি করছে তারাই করছে, এই কারণে আওয়ামী লীগের ওই পরিণতিটা হয়েছে। তা এখনও যাতে ভুলেও কেউ যাতে সেই দাবিটা না করে। আমরা যে এত বছর ধরে করে আসছি তা আমরা বলতেছি না যারা এই মূল অভ্যুত্থানের নেতা তো তারেক রহমান। অর্থাৎ পরিপূর্ণভাবে আসলে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই, গণতন্ত্রটা চাই। আপনি গণতন্ত্রটা দেন, ভোটটা দেন, এখনই সব হয়ে যাবে না, ঠিক আছে, হবে, সময় লাগবে। তারা যেরকম বলতেছে যে সংস্কার করতে সময় লাগবে, গণতন্ত্রটা আসতো, গণতান্ত্রিক মূল্যবোধ। আপনি এখন মনে করেন একটা কনস্টিটিউশন আপনি বানাইলেন, বিজি প্রেস থেকে ছাপাই দিয়ে দিলেন, ধরাই দিলেন সব দলগুলোরে, হয়ে গেল? হয়ে যাবে যদি আমার মন মানসিকতা পরিবর্তন না আসে। আজকে হোল আমরা যেটা বলতেছি যে সমস্ত প্রজাতন্ত্রের সব কিছুকে ধ্বংস করে গেছে, এবং সেটা শেখ হাসিনা না, আমরা যেটা বলি যে আধিপত্যবাদী শক্তির ফর্মুলায় পরেই কিন্তু সেগুলোকে ধ্বংস করছে। এখনো সে আধিপত্যবাদী শক্তি পিছনে থেকে কিন্তু সবকিছু যারা এই সবকিছু ধ্বংস করলো, কিংবা যে গণহত্যা আমরা দেখেছি রহিম হোসেন প্রিন্স, সেই গণহত্যার বিচার নিয়েও কিন্তু আসলে দলগুলোর মধ্যে আপত্তি তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র যারা আছে, ছাত্র জনতা রাজনৈতিক দল, তারা বারবার বলার চেষ্টা করছে তারা গণহত্যার বিচার না করে নির্বাচন চায় না। কিন্তু একটি নির্বাচিত সরকার আসলে আসবার পর তারা এই গণহত্যার বিচার কতখানি সুষ্ঠুভাবে করবে সেটি নিয়েও আসলে এক ধরনের মতবিরোধ আছে। কি মনে করছেন এই ইস্যু নিয়েও আসলে নির্বাচন? ওই ইস্যু সহ অন্য আগের কথা বলি, আমার আগের ধারাবাহিকতা দুই দিনটা বলি, এটা আসছি। প্রথম কথা, কারণ একটা আলোচনা আপনি যে ইস্যুতে করছেন ধারাবাহিকতা, প্রথম হচ্ছে তাহলে নির্ভর করতে হবে কার উপরে? আমি আগের যে আলোচনাটা করছি তারপরে জনগণের উপরে। আপনি জনগণের উপরে নির্ভর না করে যদি নিজে বলেন, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য কি? হাসিনা কি শিখাইছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন জনগণ তাদেরকে 5 বছর তাহলে আপনি হলোটা কি যে তুমি যদি বেশি উন্নয়ন চাও একটু গণতন্ত্র কম করো, আর হচ্ছে নির্বাচিত মানে তাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাহলে এই ধরনের কোনো স্বৈরাচারের ছায়া আমরা দেখতে চাই না। কিন্তু এটা আসছে, ওই যে দেখবেন আরও 17 বছর চাই, 5 বছর চাই, এইগুলো। তাহলে আপনি জনগণের উপর নির্ভর করছেন না, নির্ভর করতে হবে জনগণের উপর। এটা হচ্ছে 1 নম্বর কথা এই পার্টে। দ্বিতীয় কথা হচ্ছে এটা কালপরশু হবে না। একটা ভোট হয়ে গেলে কি দুধের পণ্য হয়ে যাবে তা না। সালাম ভাই লাস্টে যে বলছে কারেক্টলি বলছেন, এটা সময় লাগবে, কিন্তু সেই সময় মানুষকে তৈরির কাজটা লাগবে। এবার আসি আপনি যে কথাটা বললেন, আমি তো মনে করি আজকে এখানে আমরা যারা আছি আন্দোলনকারী সকল শক্তির 1 নম্বর দাবি কোনটা? এত বড় যে হত্যাকাণ্ড সংগঠিত হলো তার বিচার করা। কিন্তু বিচার করা মানে কি আপনি কালকে সব শেষ করতে পারবেন তা না। আপনি যে ধারাবাহিকতা শুরু করবেন ওইটা যাতে অব্যাহত থাকে। বিচার চায় না, সবাই চায়। সুতরাং এই আলোচনাটা কেউ আনে কখন? আইনে যদি ওই কথা বলে তাহলে তো এটা আপনি 100 বছরের ব্যাপার লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 25 বছর লাগতে পারে। তার মানে কি আপনি এই দিন জোর করে ক্ষমতায় থাকবেন? তাহলে আপনি কিন্তু নতুন আরেকটা ফ্যাসিস্ট হচ্ছেন বা নতুন একটা স্বৈরাচার হচ্ছেন। সুতরাং ওইটা চলবে না। এবার আমি আরেকটা কথা বলি যে আগের আলোচনার ধারাবাহিকতায় যেটা আপনি শুরু করেছিলেন, ধরুন এখানে আমার বিবেচনায় ওই যে সংসদ নির্বাচন আর স্থানীয় সংসদ, এটা কিন্তু ফয়সালা এক অর্থে হয়ে গেছে বলবো। অধিকাংশ দল মনে করে যে বাস্তবে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। আরেকটা হচ্ছে আমাদের কথা বলি যে কারণ এটা এত আলোচনা কারেক্টই হলো যে কারণ এক দলের একটা পজিশন আছে। আমাদের অন্যতম সংস্কার কিন্তু স্থানীয় সরকারের হওয়া দরকার। কোনো আলোচনা আপনি শুনছেন এই পর্যন্ত? কোনো আলোচনা কিন্তু নাই। বরঞ্চ আমাদের দরকার এই যে কিছু আলোচনা দেশের নাম পরিবর্তনের ব্যাপারে, মূল নীতির ব্যাপারে, এক্ষুনি গণপরিষদ করার ব্যাপারে, এবং আরও কতগুলো বিষয় আছে কিন্তু আলোচনা হওয়া দরকার। যেমন ধরনের আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই, বিএনপি সহ অনেকে চাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কোনো আপত্তি নেই, নারী আসন আরও বাড়ানো, এই ধরনের সেটা আলোচনা হোক। আলোচনা হয়ে আমরা এখন সমাধান করতে পারবো না, যে আলোচনাগুলো প্রয়োজন সেটা হওয়া দরকার। যতটুকু ঐক্যমত্য হইতে পারি আমরা সেইটা হয়েই একটা নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। এই কারণে জনগণের উপরে যদি আপনি ভরসা করেন, কিন্তু এই কাজ যারা করছেন না, আমরা আমাদের কমিউনিস্ট পার্টি বা বামপন্থী দিতে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি যতই আজকে অনেক মানুষের মধ্যে উচ্ছ্বাস একটা জিনিস দিয়ে আপনি কথা বলেন না কেন, অনির্বাণের সময় মনে আছে না, শুরুতে কিন্তু অনেকে উচ্ছ্বাস দেখিয়েছিল, কিন্তু যখন অগণতান্ত্রিকতা করতে চেয়েছিল তখন কি হয়েছিল? তো মানুষের এই উচ্ছ্বাস কিন্তু দূর হতে বেশি দেরি হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দায়িত্বশীল
রাজনৈতিক দল ব্যক্তি হিসাবে তাদের যে দায়িত্ব সেটা যদি করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলো যে পয়েন্ট ঐক্যমত্য হবে সেইটাকে ধরে, যেগুলো ঐক্যমত্য নিয়ে আলাপ আলোচনা চলুক, কোনো অসুবিধা নেই। সেইটা একটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে, যারাই নির্বাচিত হোক, জনগণ যাদেরকে চাইবে, সেই আমার তো উপায় নেই, ভরসাটাই তো আসলে সেই অনেকে জায়গায় করতে যেতে পারছে হবে। না। যারা নির্বাচিত হয়ে আসেন তারা আসলে সবশেষে সংস্কারগুলো করবেন কি না। নাও করতে পারে। আমি আমাকে যদি বলেন, সরি, নাও তো করতে পারে, না করলে আপনি করবেন কি? আমি উদাহরণ দিই। এখন এইটা ওই কথাটা একটু আমরা অন্যভাবে, আপনি যদি একটা তেঁতুল গাছ লাগান তাহলে তো মিষ্টি আম আশা করে লাভ নেই, কিন্তু আমি বলছি ওই তর্কেও আমি যেতে চাই না। জনগণ যদি কাউকে নির্বাচিত করে, সে যদি না করে, এই জনগণ যাদেরকে উৎখাত করছে আরেকবার উৎখাত করবে। আপনি তো কালকে আশা করবেন কেন? আমি বলি যে এই কতগুলো আমাদের বিবেচনা, কতগুলো ভুল বিবেচনা। একটা মনে করতেছি ইলেকশন হয়ে গেলে সব ভালো হয়ে গেল, ইলেকশন হইলে সে করছে না, এটা একটা হবে, মানে কি বলে, তাহলে এতে কি করবো? তাহলে আপনি কি জোর করে করবেন? তাহলে তো একেবারে অন্তত আমরা বলেছি স্বচ্ছতা, জবাবদিহিতা, সর্বক্ষেত্রে জনগণ অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। আর এই যে অর্থ লুটপাট, এইটা কামাই জায়গাটা যদি বন্ধ করতে পারেন, অনেক কিছু কিন্তু সেই কাজটাই আসলে আমাদের 16 বছর আমরা দেখেছি একজন ব্যক্তি আসলে পুরো রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। সংস্কার প্রস্তাবের 85% গণ অধিকার পরিষদ একমত থেকেছে, কিন্তু আপনারা একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাও আপনারা কমিয়ে নিয়ে আসার পক্ষে আছেন, কিন্তু বিএনপি বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় তারা। এক্ষেত্রে আসলে আপনাদের সাথে বিএনপির এখানেও একটি সংস্কার ইস্যুতে আপত্তি আমরা দেখতে পাচ্ছি, সেই আপত্তি আপনারা মেটাবেন কি করে? আমি প্রশ্ন রেখে আপনার কাছে বিরতিতে যেতে চাই। জি25 বাত নিবেদিত রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জি25 বাত নিবেদিত রাজকাহনে। নুরুল হক নূর, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো কিংবা কমানো, এই নিয়ে আসলে বিএনপি এবং আপনাদের মধ্যে এক ধরনের আপত্তি রয়েছে সংস্কার ইস্যুতে। এই আপত্তি কিভাবে আপনারা দূর করতে চান? আপত্তির জায়গা থেকে যে দেখেন, আমরা একবার বিএনপি সহ 31টা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে একটা 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। বিএনপি প্রথম 10 দফা দাবি দিয়েছিল, পরে 27, সেখানে আমাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে 31 দফা এসেছিল। তো বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তার দায়িত্ব বেশি, তারা সরে আসতেছে জনগণের দাবির প্রশ্নে। এখন আমরা এটা তো, আমি যতদূর জানি তারেক সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম যে তিনি বলছেন 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকা উচিত না। তো তাহলে তো এই দাবিটা যদিও প্রথম বোধহয় আমাদের দলের 2021 সালের আনুষ্ঠানিক ঘোষণাপত্রে আমরা বলেছিলাম যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান থাকবে না, এবং বাংলাদেশে একটা ব্যালেন্স এবং একটা মার্জিত পলিটিক্সের জন্য ক্ষমতার আধিপত্য, কালো টাকা, পেশি শক্তি, এগুলো বন্ধ করার জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। এটা যদি 21 সালে আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম, সেই পজিশন আমাদের এখনো আছে। কিন্তু তারপরে এখন যদি আমাদের 3 দলকে যদি একমতে আসতে বলেন যে কমিউনিস্ট পার্টি, বিএনপি, গণ অধিকার এক জায়গায় আসেন, তাহলে আমাদের কারো জায়গা থেকে সরে আসতে হবে। সেটা টেবিলে বসে আলোচনা করে আসা যাবে প্রধানমন্ত্রীর প্রশ্নে, কিংবা এনসিসি, যেটা জাতীয় সাংবিধানিক আপনার কমিশনের কথা বলা হচ্ছে, যেটা একটা সুপ্রিম অথরিটি দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আমরা এটাকে আরও শক্তিশালী করার কথা বলছি, এই যে 400 আসন, নারী 100 আসন বাড়ানো, এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দিয়েছিলাম। এবং এই সংসদ সদস্য আপনার হওয়ার জন্য বয়সটা কমানোর বিষয়ে 25 থেকে 23-এ আমরা বলেছি। এখন আমাদের চিন্তাটাই একেবারে সঠিক, আমাদেরটাই ঠিক থাকবে, এইটা তো ঠিক না। তো আমরা যার যার জায়গা থেকে দিচ্ছি, বাস্তবায়ন করবে কিন্তু সরকার, সবার সাথে আলাপ আলোচনা করে পরিবেশটা তৈরি করবে সরকার। কিন্তু আপনি কি মনে করেন এই যে বাস্তবায়নের কথা আপনি বলছেন, সেই বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কোনো না কোনো রাজনৈতিক দলকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে? এইখানে বেশি কম বেশি প্রায়োরিটির চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় একটা ঐক্যমত তৈরি করতে হবে। এখন ধরেন বিএনপি একটা প্রধান দল, এখন বিএনপির সহায়তা সরকারের এই মুহূর্তে সরকার পরিচালনায় লাগতেছে বেশি, কারণ তার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিশাল কর্মী বাহিনী আছে। কাজে এই স্ট্যাবিলিটি আনার জন্য বিএনপিকে সরকার একটু বেশি প্রাধান্য দিচ্ছে। এখন সেই ক্ষেত্রে বাকি 5 দলের যদি দাবি দেওয়া একেবারে উপেক্ষা করে, এই 5 দল যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, সেটাও তো তাদের জন্য একটা সমস্যা হবে। আর বিএনপি বড় দল হিসেবে যদি সে মনে করে যে যদি তার একটা জায়গায় লিডারশিপ দিতে হয়, বাকিদেরকেও সাথে নিয়ে দিতে হবে একটা পরিস্থিতি তৈরির জন্য, কাজে এই জায়গা থেকে সবারই একটা ছাড় দিতে হবে। আমি আরেকটু 2-1 মিনিট কথা বলতে চাই, যে আলোচনাটা আপনি সালাম ভাইকে বলছিলেন, এবং পিছনে আলোচনা যদিও এই যে আন্দোলনের ক্রেডিট নিয়ে যে এখন আলোচনা হচ্ছে, বা আপনার আন্দোলনের এখন ওই 71-এর মতো জাতির পিতা এখন জাতির দাদা, নানা, মাস্টার মাইন্ড বানানো হচ্ছে। আপনাদের দেখতে পাই আন্দোলনটা কোথা থেকে এসেছে? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে। আমরা ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম হয় নাই যে 8 মাস একটা ছোট্ট ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করা লাগছে। সেই আন্দোলন করতে যেয়ে হাত ভেঙেছি, মাজা ভেঙেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে কোমর ভাঙে, আপনারা দেখেছেন না? দেখেছেন। সেই ধারাবাহিকতায়
প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হয়েছে, শেখ হাসিনা আদালতের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছিল, আবার সেটাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে। আমরা মনে করেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে রাজনৈতিক ব্যানারে আন্দোলন করলে ছাত্রলীগ হামলা করবে, আগেই পুলিশ এটার মধ্যে একটা রাজনীতি খুঁজে পাবে, কাজেই একটা নন পলিটিক্যাল এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করে আন্দোলনটা করতে হবে। সেইভাবে আমরা আন্দোলন করেছি। এটা কিন্তু সরকার পতনের জন্য আমরা এই প্ল্যান সাজাইনি, সরকার পতনের জন্য আন্দোলন ছিল না, ছাত্রদের দাবি নিয়ে। সেখানে যখন ক্রমাগত শেখ হাসিনার নির্মম নিষ্ঠুরতা চলছিল, সকল বিবেক সম্পন্ন মানুষ সাড়া দিয়েছে। কমিউনিস্ট পার্টির আদর্শ আর হেফাজতের আদর্শের ডিফারেন্স আছে, বিএনপি আর আমার সাথেও রাজনৈতিক আদর্শিক ডিফারেন্স আছে, কিন্তু আমরা সবাই মিলে তখন আলাপ আলোচনা করেছি যে এই হাসিনার যে রূপ, এই রূপের পরেও যদি আমরা তাকে হটাতে না পারি, আমরা আগামীর বাংলাদেশে কেউ নিরাপদ না। সবাই মিলে আলাপ আলোচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে 18 তারিখ রাজনৈতিক গণমিছিল, কারফিউ ভাঙা, রাজনৈতিক দলগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এইখানে। এই যে সরি টু সে, আমি বলবো এখানে প্রধান উপদেষ্টার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু ওই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, প্রধান উপদেষ্টা বক্তব্য যেটা বলছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটা বলে কিন্তু ছাত্রদেরকে একটা পিকে উঠিয়ে দিয়েছেন, যার ফলে ওই যে ডিসি অফিসে, এসপি অফিসে যে চাঁদাবাজির অভিযোগ আছে, বিভিন্ন মিডিয়া অফিস, ব্যবসায়িক অফিসে খবরদারি, এখন তারা তো মনে করছে যে প্রধান উপদেষ্টাই বলছিলেন ছাত্ররা নিয়োগকর্তা, কাজে এখানে ছাত্রদেরকে বকরা না দিয়ে তাদের সাথে সমঝোতা না করতে চলা যাবে না। এখন কিন্তু রাজনীতির মাঠে সেই পরিস্থিতি ভিন্ন, চাইলেই অনেক কিছু ছাত্রদের। কিন্তু যখন আপনারা প্রধান উপদেষ্টার কথা বলেছেন তখন কিন্তু সব রাজনৈতিক দল একমতেই ছিল। রহিন হোসেন প্রিন্স, এখন আসলে 8 মাস পরবর্তী সময়ে এসে কিভাবে আসলে এই মতগুলো পাল্টে যাচ্ছে? ধরে নিলাম যে যেই জায়গাগুলোতে আপত্তি রয়েছে রাজনৈতিক দলগুলোতে, সেখানে ঐক্যমত হয়েছে, সেটি বাস্তবায়ন নিশ্চিত করতে পারবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার? না, আমাকে যদি বলেন ঐক্যমত তো আমাদের যেটা ইতিমধ্যে হয়ে আছে, আমি তো বাস্তবায়ন না করার কোনো কারণ দেখি না। এটা নির্ভর করছে ইচ্ছার উপরে। ওনারা এটা বাস্তবায়ন করবেন নাকি কালক্ষেপণ করবেন, বা ওনাদের কারোর হ্যাঁ নিজস্ব চিন্তা থাকতেই পারে, আছে না? ওনারা হয়তো অনেকে দল করেন না, কিন্তু ব্যক্তিগত চিন্তা আছে। ওই ব্যক্তিগত চিন্তা থেকে ধরেন কারোর প্রতি প্রাধান্য পাচ্ছে না তা না, কোনো দলের প্রতি আমি সেইটা বলতে চাই। বিশেষ করে ধরেন নতুন যে দলগুলো গড়ে উঠেছে, যদিও নতুন দল 20টা গড়ে উঠেছে, 20টার বেশি, একটার নাম সামনে আসছে, তাহলে তাদের কোনো ইস্যুর প্রতি তার হয়তো ভালোবাসা থাকতেই পারে, আমার আপত্তি নেই। তা আপত্তি নেই মানে কি তার থাকতে পারে, তা সেইটা করুক, কিন্তু সেইটা করে যদি উনি বাস্তবায়ন করতে চান, তাহলে উনি তো ওই ক্ষমতা ছেড়ে দিয়ে এসে, বা কোনো উপদেষ্টা যদি ওই পক্ষে থাকে, তাহলে তো ছেড়ে দিয়ে এসে তাদের সাথে রাজনীতি করতে হবে, যেটা নূর বলল, খুবই কারেক্টলি বলেছে। তারা এসে রাজনীতি করুক, জনগণের কাছে যাক, জনগণ ভোট দিক, তারপর এটা দেখা যাবে। উদাহরণ দিই, ধরুন আজকে অনেক পয়েন্ট বাদ দিলাম, আপনি যদি এই যে দেশের নাম, আপনি মূলনীতির প্রশ্ন বা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন, ওই যে সংখ্যানুপাতিক পদ্ধতি বলি, তারপরে এই যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট অমুকের কথা বলি, তাহলে যারা বা ওনারা যদি মনে করেন যে না আমরা একেবারে এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন লিখবো, তাহলে আপনি আপনার বক্তব্য নিয়ে দ্রুত একটা নির্বাচনের সময় দিয়ে আপনার বক্তব্য নিয়ে মাঠে যান। জনগণ যদি আপনার পক্ষে রায় দেয় তখন আপনি করবেন, কারণ আপনাকে নির্ভর করতে হবে তো জনগণের উপরে, কারণ আপনি তো পার্লামেন্ট ছাড়া কোনো কিছু করতে পারবেন না। আরেকটা জিনিস মনে রাখেন, এখন যদি জোরাজুরি করে আমরা কিছু করিও, মানে প্রজ্ঞাপন জারি এগুলোর মধ্যে, কারণ জল নেবের পরে একটা উদাহরণ আপনার এখানে অজস্রবার আলোচনা হয়েছে, প্রায় 140 বা তার বেশি প্রজ্ঞাপন যেটা দিয়ে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকার এসে কয়টা, মানে অর্ধেকেরও কম, 3 ভাগের 1 ভাগ, তাও তারা নতুন করে নিজেদের মতো করে করেছে। সুতরাং আপনাকে তো এই ধারাবাহিকতা যদি রক্ষা না করেন, তাহলে তো আপনি করতে পারবেন না। বরঞ্চ নতুন করে মানুষের মধ্যে, এই যে এখানে অনেক আলোচনা কিন্তু চলে আসলো, যে নতুন অনেক ছাত্র, তাদের ভূমিকাই পুরো রাজনীতি সম্পর্কে আগে যেমন মানুষের কোনো দল সম্পর্কে নেগেটিভ ছিল, এই নতুন আন্দোলনকারী সম্পর্কে এই নেগেটিভ পজিশনটাই কিন্তু বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের ধারাকেই শক্তিশালী করবে, যেটা আরো বেশি ক্ষতিকর হবে বলে আমার জায়গা তৈরি হচ্ছে। সেই বিতর্কের অবসান না হলে সংস্কার কতখানি অর্থবহ হবে? আব্দুল সালাম। আমি কোনো বিভক্তি দেখি না। যারা বিভক্তি করতে চায় ইন্টেনশনালি, তারা আসলে দেশের মঙ্গল চায় না, দেশের ভালো চায় না, গণতন্ত্র ফিরে তারা চায় না। তারা হয়তো নিজেদের কোনো এজেন্ডা আছে, সেই এজেন্ডাকে বা অন্য কারো এজেন্ডাকে তারা বাস্তবায়ন করতে চায়। আর যে কথাটা আমি সবসময় বলি, এখনও বলি, যে রাজনৈতিক দল, রাজনীতিবিদদেরকে দোষারোপ করা হয়, কিন্তু আসলে রাজনীতিবিদদের হাতে এখন পর্যন্ত ক্ষমতাটাই আসতেছে না, রাজনীতিটাই কেউ করতে দিচ্ছে না এখানে। আমরা রাজনীতি করি, আমাদেরকে ডিকটেট করতেছে, আরে ভাই তা আমাদের সাথে বৈশা তুমি আসো না, তোমরাও রাজনীতিতে জয়েন করো। রাজনীতি এখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের বুদ্ধি নাই, আমাদের কিছুই নাই, তাহলে বুদ্ধিমানরা আসেন না,
বুদ্ধিমানরা আসেন, আইসে ওই যে যেটা বললাম, তাহলে ওই যে এরকম মাইট টাইট খায়া একটু জেলে যায় আর এরকম প্রতিবাদ করে আসেন, তারপরে একসাথে, আমাদের তো কোনো আপত্তি নাই। আর আমরা বলতেছি যেখানে নির্বাচনে অংশগ্রহণের জন্য তো রাজনীতিবিদরাই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, এমন তো কোনো কিছু নাই। তাহলে বিজ্ঞজন যারা আছে, যারা এই দেশে ভালো চায়, সব কিছু চায়, তারা পাবলিকের কাছে আসুক, পাবলিকের ভোট চাক, তারপর যদি পাবলিক তাদেরকে ভোট দেয় তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু পাবলিকে ভোট দিতে দিব না, এই অধিকারটা কিন্তু ভাই কেউ দেয় নাই। আমরা যুদ্ধ করছি এই ভোটের অধিকারের জন্য, যুদ্ধ করছি এই যখন ভোটের অধিকার পাই নাই সেটাকে ফেরত পাওয়ার জন্য। দীর্ঘ এতগুলো বছর ধরে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেছি এই গণতন্ত্র, এই ভোটের জন্য। তো কাজে ভোট দেয়া যাবে না, এটা কোনোভাবে কোনো ব্যাখ্যাই আসতে পারে না। এটা আমি খুব সেম ফিল করি, মানে অন বিহাফ অফ পিপুল, যে পিপুলকে মনে করা যে তারা বোকা। বাংলাদেশের পাবলিক বোকা, ওদের নির্বাচন দিয়ে দিলে ওরা রং মানুষকে চয়েস করবে, আর আমি খালি রাইট মানুষ চয়েস করে যেতে। তাহলে এটা তো আরেকটা হলো যে নিজেকে আমাকেই ভালো বলা, অন্য কেউ আর ভালো নাই। ঠিক আছে, ওইটা মনে করাটা ঠিক না। এখন সব কিছু, আর যেটা বললাম যে রাজনীতিবিদদের রাজনীতিটা করতে দেন এবং আইনের শাসনটা যাতে প্রতিষ্ঠিত হতে পারে। আরেকটা যেটা আপনি বলছেন, এটা কোনোভাবেই ঠিক না যে বিএনপি চায় না যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের অন্যান্য ক্ষমতা যেগুলো আছে সেগুলোকে সমন্বয় করা। বিএনপির 31 দফার মধ্যে ওইটাও একটা দফা আছে যে আমরা সেটাও সংস্কার চাই। এবং এইখানে সবচেয়ে বড় কথা যেটা আমি বলতেছি, যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সে তো রাজনীতিই করে নাই, সে চলছে কারা দ্বারা, সে পার্লামেন্টে রাজনীতিবিদরা তাকে বলছে যে আমি কি এসডিওর আন্ডারে না আমার আন্ডারে এসডিও, তাই না? তাই কাজেই এই রাজনীতিটা ফিরে আনার জন্য সেই সুযোগ দরকার। প্রশ্ন শেষ করতে পারি এই কারণে যে এই ছাত্র আন্দোলনকে গণ আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতপথের মানুষ কিন্তু রূপ দিয়েছিল। কাজেই একটা জিনিস মনে রাখতে হবে যে মিশরে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসে হোসনি মোবারকের কি পরিণতি বা মিশরে কি পরিণতি হয়েছিল। কাজী এই যারা অনির্বাচিত সরকারকে বেশি দিন ক্ষমতায় রেখে দেশ গঠন করার কথা ভাবছেন, তারা কিন্তু এর বিপরীত চিত্রটা দেখছেন না। সেই জায়গা থেকে যত দ্রুত ইলেকশন হবে, দেশের জন্য জাতির জন্য মঙ্গল হবে। নির্বাচনবিহীন যতদিন থাকবে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য তত। ধন্যবাদ নুরুল হক নূর, ধন্যবাদ হোসেন প্রিন্স এবং আব্দুল সালাম আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। দেবশ্রীর সঙ্গেই থাকুন।